উত্তরাঞ্চলে আউশ ধান ঘরে তোলা শুরু, কাটা মারাইয়ে ব্যস্ত কৃষক, ভালো ফলনে সন্তোষ। পাটের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রবাসীদের। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বারের অনুষ্ঠান, আরও বিনিয়োগের আশা প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টার। এবং বৈশ্বিক তালিকায় 9 ধাপ পেছালো চট্টগ্রাম বন্দর, পণ্য ওঠানামায় রেকর্ড হলেও আন্তর্জাতিক পরিমাপে হয়নি লক্ষ্য অর্জন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। রোপা আউশ ধান কাটা ও মারাই শুরু হয়েছে নওগাঁয়। এবছর রেকর্ড পরিমাণ জমিতে রোপা আউশ চাল হয়েছে জেলায়। কৃষি বিভাগ বলছে এবার রোগবালাই কম থাকায় ধানের ফলনও হয়েছে ভালো। নওগাঁ থেকে রকিবুল ইসলামের ক্যামেরায় এমআর রকির রিপোর্ট। নওগাঁর মহাদেবপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের শীষ। রোপণের 3 মাস পর কাস্তে হাতে রোপা আউশ ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। মঙ্গলবার সকালে ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। অনুকূল আবহাওয়ায় এবার ধানের ফলন ভালো হয়েছে, এতে বেশ খুশি চাষিরা। এবারে ধানের দাম মোটামুটি ভালোই আছে, মাঝখানে একটু কমে গিয়েছিল, তো ওইরকম কমে যদি যায় তাহলে আমাদের লস হয়ে যাবে। 4 বিঘা জমিতে আবাদ লাগাইছি, তাতে আমরা 4 বিঘা জমিতে 18 মণ করে ফলন হওয়ার আর আশঙ্কা করছি। ধানের দাম যদি এইভাবে হয় তাহলে আমাদের ঘাটতি হবে, একটু যদি বেশি হয় 1000 টাকা, নিম্নে 1000 টাকা থাকতে হবে, হলে আমাদের পুষবে। এদিকে ধানের ভালো ফলন নিশ্চিতে কৃষকদের বীজ প্রদান সহ সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। এই ধরনের বাজার ব্যবস্থা যদি ভবিষ্যতে থাকে, কৃষকরা আরো ধান চাষে আগ্রহী হবে এবং আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ধানের কোনো ক্ষয়ক্ষতি না হয় এজন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক মাঠে আছে এবং কৃষকদের আমরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 65,000 হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়, যা থেকে 3.25 লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এবছর পাটের ভালো ফলন হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। তাদের দাবি, আগাম মূল্য নির্ধারণ করা না হলে মধ্যস্বত্বভোগীদের দখলে চলে যাবে বাজার। পাট চাষে আগ্রহ ধরে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই অবস্থায় কৃষি বিভাগ ও প্রশাসনের আশ্বাস, বৈজ্ঞানিক উপায়ে পাট পচানো ছাড়াও পাটের আগাম বাজার মূল্য নির্ধারণে কাজ করছে সরকার। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর, বিজয়নগর, বাঞ্ছারামপুর সহ 9টি উপজেলায় নিচু জমিতে দেশি, কেনাফ, মেছতা এবং তোষা জাতের পাট আবাদ করা হয়। বর্তমানে পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো ও পাট শুকানোর কাজ চলছে। তবে মৌসুমের শেষ দিকে পাটের জমিতে ছত্রাকের আক্রমণ দেখা দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বর্ষার পানি না আসায় কিছুটা সমস্যা হচ্ছে কৃষকদের। 3000 দেওয়া নেই, কোনো মতো নুনে মুছে বুঝতে আসছি আর কি। আর হুলা নরম ভাঙ্গা জায়গা সাদা দুষের কারণে কৃষি অফিসের যারা আছে আর জিজ্ঞাসা করলাম সাদা দুষ্টার কি ওষুধ টুষুধ আছে কি না আছে, এরকম না, এমনি তো ওষুধ টুষুধ নাই। ওষুধ মষুধ রীতিমতো নিয়ম মতো যদি সরকার করতো দিত, ওইসব একটু সাট মাঠ পাওয়া গেল আর কি। কাটিয়া সেরা অনুযায়ী এটা ভিজাবো, ভিজানোর লাগে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দৌড়ে নিয়ে যাওয়ার লাগে, কারণ পানি সংকট, পানি নাই। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বেশি ফলন নিশ্চিত পাটের আঁশ সংগ্রহ, প্রক্রিয়াজাত ও দাম নির্ধারণে সমন্বিতভাবে কাজ চলছে। এবারে যেহেতু পানির সমস্যার জন্য পাট পচাতে সমস্যা হচ্ছে, আমাদের হাতে সেই প্রযুক্তি আছে, কৃষক তা গ্রহণ করবে। এবছর যাতে ন্যায্য মূল্য পায় কৃষকরা, ব্রাহ্মণবাড়িয়া জেলার পাট চাষী যারা আছেন, এই বিষয়টা আমরা নিশ্চিত করব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে চলতি মৌসুমে 3855 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে, যা থেকে 61,000 বেল পাট উৎপাদন করা সম্ভব হবে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহে পড়ে গেছে পাটের দাম। মন প্রতি দাম কমেছে 200 থেকে 400 টাকা। পাট বিক্রির সবশেষ খবর জানাতে শৈলকুপা হাটে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। এশা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ঝিনাইদহের কিন্তু যে হাট বাজার গুলো আছে, সেই হাট বাজার গুলোতে কিন্তু প্রতিমন পাট কিন্তু দাম কমেছে। আজকে আমি আছি ঝিনাইদহের শৈলকুপা পাটের হাটে। এখানে সকাল থেকে এসে দেখেছি যে পাট প্রতিমন আজকে বিক্রি হচ্ছে প্রকারভেদে 2900 থেকে 2500 টাকা মন দরে, এবং যা গত সপ্তাহে ছিল, গত 2 সপ্তাহের যে আমরা বাজার যদি হিসাব করি, সেই 2 সপ্তাহে কিন্তু
200 থেকে 400 টাকা মন দরে কিন্তু পাটের দাম কমে গেছে। আসলে এতে কৃষক কিন্তু হতাশা তাদের মধ্যে বিরাজ করছে। তারা বলছেন যে এবছর তারা পাটের আবাদ করেছিলেন, পাটের শুরুর দিকে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে সেচ সহ অন্যান্য সারের কারণে কিন্তু তারা পাটের প্রস্তাব সৃষ্টি হয়েছিল, কিন্তু এখন পাটের দাম কম হওয়াতে তারা কিন্তু লোকসানের আশঙ্কা করছেন। এখন এখানে স্থানীয় এবং ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে তারা এমনটি জানিয়েছেন যে পাটের বাজারে সরবরাহ বেশি হওয়া এবং পাটকলগুলোর দাম ওখানে পাটকলগুলো তার পাট না কেনার কারণে কিন্তু পাটের দাম তারা কম দিচ্ছে এবং পাটের দাম কম হচ্ছে। এবং কৃষকরা বলছেন যে এখন যে ভরা মৌসুমে পাটের দাম তারা কম পাচ্ছে, যে কারণে হয়তো বা আগামীতে ফলন তারা কিন্তু আবাদ কিন্তু তারা কম করবে। এবং কৃষকরা এটা দাবি করেছে তাদের যে প্রতিমন যে পাট তাদের 3000-এর বেশি 3500 থেকে 4000 টাকা মন যদি তারা বিক্রি করতে পারে তাহলে তারা কিছুটা লাভবান হবেন। কারণ গত বছরে কিন্তু গত বছর তারা কিন্তু পাটের দাম ভালো পায়নি। এবার তারা আশা করছেন যে পাটের দাম আরো বাড়বে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে পাটের দাম আরো কমতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো এই ছিল ঝিনাইদহের শৈলকুপা হাট থেকে পাট বাজারের সর্বশেষ। ঝিনাইদহের শৈলকুপা হাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। কন্টেইনার পরিবহনে বৈশ্বিক তালিকায় 9 ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সবচেয়ে পুরনো সংবাদ মাধ্যম লয়েডসের তালিকায় বিশ্বের ব্যস্ত 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 67তম। বিস্তারিত জানাতে বন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। কমল, ধন্যবাদ এশা। গত 2 বছর ধরে চট্টগ্রাম বন্দরে অনেকগুলো ইতিবাচক সংবাদের পেছনে একটি নেতিবাচক সংবাদ আজ হলো, সেটা লয়েড লিস্টে চট্টগ্রাম বন্দরের স্থান অন্তত 9 ধাপ পিছিয়ে গেছে। গত 2020 সালে চট্টগ্রাম বন্দর ছিল বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে 58তম। আশা করা হয়েছিল চট্টগ্রাম বন্দর এবার তারা 50তম স্থানের মধ্যে চলে আসবে, এমনটা আশা করছেন বন্দর কর্মকর্তারা। কিন্তু গত রাতে যে তালিকা প্রকাশ করা হয়েছে লয়েড লিস্টে, সেই তালিকায় বলা হয়েছে বন্দরের স্থান 67তম। মূলত বিশ্বের সবচেয়ে প্রাচীনতম শিপিং লাইনের যে ম্যাগাজিন, লন্ডন ভিত্তিক ম্যাগাজিন লয়েড লিস্ট, তারা বছর জুড়ে যে বন্দরগুলি কার্যক্রম চলে অর্থাৎ কন্টেনার হ্যান্ডেলিং পরিবহন, সেটির উপর তারাই পরিমাপটি করে থাকে। সেই পরিমাপে দেখা গেছে চট্টগ্রাম বন্দর 9 ধাপ পিছিয়ে 67তম স্থানে আছে। আবার যথারীতি এবারও 1 নম্বর স্থানে রয়েছে চায়নার সাংহাই বন্দর এবং 2 নম্বরে রয়েছে সিঙ্গাপুর বন্দর। এবং 100টি তালিকার মধ্যে কিন্তু চায়নারই 7টি বন্দর রয়ে গেছে এবং প্রথম 10টি বন্দরের মধ্যে চায়নার বন্দর রয়েছে 2টি, প্রথম এবং তৃতীয়। চট্টগ্রাম বন্দর কিন্তু করোনা সংক্রমণের শুরু থেকে কিন্তু তারা পুরোদমে কাজ চালিয়ে গেছে, কোনো রকম কাজ তারা বন্ধ রাখেনি। এবং যদি বলি আমি গত 2 বছর ধরে, গত মার্চ থেকে 2 বছর ধরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম কিন্তু 1 পিরিয়ডের জন্য বন্ধ রাখা হয়নি, পুরোদমে সচল ছিল এবং প্রবৃদ্ধিও বেড়েছে। কিন্তু চট্টগ্রাম বন্দর চলতি অর্থ বছরে তারা প্রায় 31 লাখ কন্টেনার যেমন হ্যান্ডেলিং করেছে, জাহাজ এসেছে 4000-এর বেশি এবং বাল্ক পণ্য তারা হ্যান্ডেলিং করেছে প্রায় 11 কোটি মেট্রিক টন, 3টি কিন্তু রেকর্ড। তারপরে যে প্রবৃদ্ধি অর্জন ভালো ছিল, কিন্তু আন্তর্জাতিক পরিমাপে যে প্রবৃদ্ধি অর্জন করা প্রয়োজন ছিল সেই পরিমাপটি হয়নি। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহাদান তিনি বলছেন, মূলত গত বছরের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ শুরু হয়, তখন পৃথিবীর বিভিন্ন বন্দরে কিন্তু কন্টেনার পাঠানোর কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছিল, সে কারণে হয়তো কিছুটা পিছিয়ে গেছে। কিন্তু আগামী বছর যেমন চট্টগ্রাম বন্দর গত 8 মাসে প্রায় 24 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করে ফেলেছে, এটি চলতি অর্থ বছর, আমরা চলতি বছরের কথা বলছি, এবং আগামী 4 মাসের মধ্যে আরও প্রায় 33 লাখ ছাড়িয়ে যাবে এমনটি বলা হচ্ছে। তাহলে কিন্তু আবারও এগিয়ে যাবে চট্টগ্রাম বন্দর, এমনটি আশা করছেন বন্দর কর্মকর্তারা। বলছেন করোনা সংক্রমণের মাঝে অনেক ত্যাগ স্বীকার করে তাদেরকে বন্দর সচল রাখতে হয়েছিল, যেহেতু দেশের মেগা প্রকল্পগুলো চালু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যকে সচল রাখার জন্য বন্দর পুরোদমে সচল ছিল, আমদানি রপ্তানি সচল ছিল। কিন্তু আন্তর্জাতিক পরিমাপের যতটুকু প্রবৃদ্ধি অর্জন করা ছিল দরকার ছিল ততটুকু তারা অর্জন করতে পারেনি বলে হয়তো বা পিছিয়েছে এই লয়েড লিস্টের তালিকা। আপনি যদি একটু পিছনের দিকে যাই, বিগত 2010 সাল থেকে লয়েড লিস্ট চট্টগ্রাম বন্দরকে অন্তর্ভুক্ত করে এবং প্রথমে ছিল চট্টগ্রাম বন্দর 88তম স্থানে। এরপর চট্টগ্রাম বন্দর কখনো পিছিয়েছে, কখনো এগিয়েছে। অর্থাৎ গত বছর চট্টগ্রাম বন্দর কিন্তু 6 ধাপ এগিয়ে, অর্থাৎ 2020 সালে চট্টগ্রাম বন্দর কিন্তু 6 ধাপ এগিয়ে 58তম স্থানে ছিল, এবার 9 ধাপ পিছিয়ে তারা 67তম স্থানে চলে গেছে। তবে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহজাহান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা করছেন যেহেতু চলতি বছরে তারা ব্যাপক কন্টেনার হ্যান্ডেলিং
করতে পেরেছে। 8 মাসে প্রায় 24 লাখ এবং আগামী 4 মাসে সেটি আরও 8 লাখ ছাড়িয়ে হয়তো 33 লাখ তারা নিয়ে যেতে চায়। তাহলে হয়তো প্রবৃদ্ধি আবারও বাড়বে এবং আবারও লয়েড লিস্টের তালিকায় চট্টগ্রাম বন্দর এগিয়ে আসবে, এমনটি আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল কিন্তু উপাদান এই চট্টগ্রাম বন্দর। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পূর্ণ এই বন্দর দিয়ে। সে কারণে কিন্তু যে বাংলাদেশের অর্থনীতির যে গতি প্রকৃতি নির্ভর করে এই বন্দরের উপরে, সেটা কিন্তু চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে তা বোঝা যাচ্ছে। গত 2 বছরে চট্টগ্রাম বন্দর 1 মিনিটের জন্য বন্ধ রাখা হয়নি। এই করোনা সংক্রমণের মাঝে তাদের প্রায় 28 জন কর্মচারী মৃত্যু হয়েছিল, অনেকে অসুস্থ হয়েছে, তারপরে কিন্তু বন্দর সচল ছিল পুরোদমে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে লয়েড লিস্টের তালিকায় চট্টগ্রাম বন্দর 9 ধাপ পিছিয়েছে এবং বন্দর কর্মকর্তারা আশা করছেন আগামী বছর তারা আবার এগিয়ে আসবেন। তার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে। বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। কার্যকর হবে আগামী 1 সেপ্টেম্বর দুপুর থেকে 2 ডোজ টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যেতে পারবেন দেশটিতে। এতে করে ওমানে কর্মরত বাংলাদেশি যারা দেশে আটকা পড়েছেন তাদের জন্য কাজে ফেরার সুযোগ সৃষ্টি হলো। বাংলাদেশ সহ 18টি দেশের যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 1 সেপ্টেম্বর থেকে 18টি দেশের যাত্রীরা করোনার আগে যেভাবে ভ্রমণ করতেন ঠিক সেভাবেই ভ্রমণ করতে পারবেন। এতে দেশে আটকা পড়া শ্রমিকদের যাত্রা সুগম হলো বলে জানান সংশ্লিষ্টরা। তবে ভ্রমণের আগে বাধ্যতামূলক থাকতে হবে 2 ডোজ টিকা গ্রহণের সনদ, আর দ্বিতীয় ডোজটি হতে হবে ভ্রমণের 14 দিন আগে নেয়া। এছাড়া যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। যদি কোনো যাত্রী করোনার নেগেটিভ সনদ ছাড়াই যান সেক্ষেত্রে সেখানে গিয়ে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে গেল 24 এপ্রিল সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। স্বাধীনতার 50 বছরে অর্থনৈতিকভাবে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়নের ফলে গ্রাম ও শহরের ব্যবধানও এখন ঘুচে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। স্বাধীনতার 50 বছর প্রবাসীদের অবদান শীর্ষক সেমিনারে দেশ ও প্রবাসের মিলন মেলা। নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। জানালেন, গত 3 দশকে প্রবাসীরা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠিয়েছেন 36,000 কোটি ডলার। গত বছর রেমিটেন্সের উপর 2% প্রণোদনা দেয়া হয়েছে। এই প্রণোদনা আরও বাড়ালে এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোকে বৈধ রেমিটেন্সের আওতায় আনা সম্ভব হলে এর পরিমাণ অকল্পনীয় হারে বাড়বে। যে টাকা দেশে পাঠান সেই টাকাটা তাদের পরিবারের ভরণ পোষণ করার জন্য ব্যয় হয়, তার ফলে কনসামশনটা স্ট্রেংথেন হয়। আর একটি হলো যে এর একটি অংশ বিনিয়োগ হয়, সেই বিনিয়োগও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে আরো নিবিড়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, বিদেশে থাকলেও সব ক্ষেত্রে তাদের মন পড়ে থাকে বাংলাদেশে। প্রবাসে থেকে আমাদের নিজের মাতৃভূমির প্রতি আমাদের কি দায়িত্ব আছে এবং আমরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের প্রতি যে আমরা দায়িত্ব পালনের জন্য চেষ্টা করি। খুব ভালো লেগেছে এখানে এসে। বাংলাদেশ থেকে বিভিন্ন গুণী ব্যক্তিত্ব বর্গের সঙ্গে দেখা হলো, তাদের কথা শুনলাম। ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই সেমিনারের সহযোগী ছিল ঢাকার সেন্টার ফর এনআরবি। অনুষ্ঠানে ডক্টর মশিউর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রবাসীদের প্রচেষ্টা সব মিলিয়ে বাংলাদেশে এখন গ্রাম এবং শহরের ব্যবধান ঘুচে গেছে। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য 8টি প্রকল্প উপস্থাপন করেছে কমিশন। প্রকল্পগুলোর সম্ভাব্য বাস্তবায়ন ব্যয় দাঁড়াতে পারে 5,441 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসির সম্মেলন কক্ষে শুরু হওয়া সভায় টাকার অঙ্কের সবচেয়ে বড় প্রকল্প ময়মনসিংহের কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্প। আলোচনার টেবিলে ব্যয় ও মেয়াদ বাড়ানোর জন্য তোলা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুর্যোগ সহনশীলতা প্রকল্পটি। সভায় উপস্থাপন করা হয়েছে সড়ক পরিবহন বিভাগের মাদারগঞ্জ, কয়রা, মনসুরনগর
সরিষাবাড়ি ধনবাড়ি সড়ক উন্নয়ন নামের একটি প্রকল্প। এছাড়া দারিদ্র্য বিমোচনে প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ বাস্তবায়ন নামের একটি প্রকল্পও আনা হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। সভা শেষে অনুমোদিত প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া ও ব্যয়ের বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের। লকডাউনের পর সম্প্রতি হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য, সেই সঙ্গে বন্দর এলাকায় বেড়েছে ক্রেতা সমাগম। বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও খবর জানাতে হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক। ধন্যবাদ এশা। লকডাউনের পরবর্তী সময় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি দুটোই কিন্তু পুরোদমেই চলছে বলা যেতে পারে। তো যেহেতু আমরা দেখেছি যে অর্থ বছরের প্রথম মাসেই কিন্তু আমদানির যে একটা সফলতা, আমদানি সেটা বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর আমদানি বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু যে এখানে একটা যে লেবার শ্রমিকদের মধ্যে যে প্রাণ চাঞ্চল্যতা, তাদের মধ্যে একটা স্বস্তি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি হিলি স্থলবন্দরের লক্ষ্য করেছি। তো আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দরের নতুন অর্থ বছরের প্রথম মাসে এখানে পণ্য আমদানি হয়েছে 1,28,461 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যা থেকে 33 কোটি 57 লক্ষ টাকা কিন্তু রাজস্ব এসেছে। আর রানিং যে চলতি যে মাস যাচ্ছে সে মাসে কিন্তু পণ্য আমদানি হয়েছে 1,27,000 মেট্রিক টন, যেখান থেকে 22 কোটি টাকা রাজস্ব বেশি পেয়েছে। এই যে আমদানি বেশি বা এর সফলতা একটা বিষয়, আমদানিকারকরা যেমনটা বলছেন যে এখানকার যে আমদানিকারকদের জন্য যদি একই নিয়ম হয় সেক্ষেত্রে কিন্তু আরও বাড়বে এমনটা বলেছেন। তো আমি কথা বলেছিলাম যে এখানকার কাস্টমসের উপকমিশনার কামরুল ইসলামের সঙ্গে যে রাজস্ব বা বৃদ্ধি পাচ্ছে এর বিষয়টা যদি একটু তিনি জানাতেন। তিনি যেমনটা এই বললেন যে এখানে ব্যবসায়ীদের জন্য কিন্তু এখানে কিছু নিয়ম করা হয়েছে, যে এখানে বিশেষ করে অল্প সময় তারা পণ্য ছাড় করতে পারবেন, শুল্ক আইনের শুল্ক কম করতে হবে, অনেক কিছু পরিবর্তন তিনি করেছেন। তিনি এখানে যোগদানের পর থেকে এখানে যে সবার আগে তিনি যে কাজটা করেছেন যে আমদানি গতি বাড়াতে গেলে যে কাস্টমসের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা যেন সঠিক সময় যেন অফিসে আসতে পারেন, তাহলেই কিন্তু পণ্যটা ছাড় হবে এমনটা তিনি কিন্তু জানিয়েছেন আমাকে। আর একটা বিষয় তিনি জানিয়েছেন যে এখানে বিশেষ করে যে কাস্টমসের যে ডিউটি যে দিতে হবে সেটা কিন্তু উনি পেমেন্টের মাধ্যমে, আগে যেমন প্রত্যেকটা সিএনএফকে ডিউটি দিতে গেলে 10টা পেপারে লিখতে হতো, এখন কিন্তু সেটা একটা পেপারে তারা ডিউটি দিতে পারছে, সময় অল্প লাগছে। তিনি আর একটা কথা জানিয়েছেন যে ইম্পোর্টার আমদানিকারকরা যদি সঠিকভাবে যদি পণ্যের ঘোষণা দেয় সেক্ষেত্রে তাহলে আরও সঠিক সময় তারা পণ্য ছাড় করতে পারবেন, এতে করে আমদানি বাড়বে, সঙ্গে রাজস্ব বৃদ্ধি পাবে। তো হিলি স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে এশা। হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর পানি কিছুটা কমলেও নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পদ্মা ও গড়াই নদীর ভারোলা, হরিপুর ও খোকসা সহ 9টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড নদী পাড়ের 19টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। যেসব স্থানে এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে সেসব জায়গায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধের চেষ্টা করছে পাউপো। পদ্মার হার্ডিন ব্রিজ পয়েন্টে 24 ঘন্টায় পানি 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের 1,20,00,000-এরও বেশি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় বাংলাদেশ। উপকূলবর্তী সহ 20 জেলা তালিকায় শীর্ষে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের সংখ্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে না পারলে ব্যাহত হবে টেকসই উন্নয়ন। মার্জিয়া মুমুর রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন কিংবা খরা, পরিবারগুলো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়ে শিশুরা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার হওয়ার উচ্চ ঝুঁকিতে 20 জেলার 1,20,00,000 শিশু। আমাদের আশেপাশের বাড়িগুলো সব ভেঙে যাচ্ছে, আমাদের বাড়ির কাছাকাছি এসে পড়েছে। এক রাতে 3 কানি জমি না, 71 ঘর দুয়ার সহ নিচে গেছে গা। ঘর নাই, বাড়ি নাই, যা মুখই পরের বাড়িতে গিয়ে উঠছি।
প্রতিবেদনে বলা হয়েছে সাইক্লোনের ঝুঁকিতে উপকূলের বাসিন্দা ৪৫ লাখ শিশু, খরায় দুর্ভোগে পড়া শিশুর সংখ্যা ৩০ লাখের মতো। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের কবলে পড়া এসব শিশু গৃহহীন, ক্ষুধার্ত, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানিবিহীন অবস্থায় রয়েছে। হুমকিতে শিক্ষা সুরক্ষাও। সেই সাথে আছে শিশুশ্রম, যৌন নিপীড়নের শিকার, পাচারের ঝুঁকিও। সরকারের মৌলিক সেবা প্রদানকারী মন্ত্রণালয় ও সংস্থাগুলোর যে নীতি এবং প্রকল্প আছে সেখানে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড চিলড্রেন ভালনারেবিলিটিস এবং প্রায়োরিটি অ্যাকশনস ইনক্লুড করা। জনসংখ্যার প্রায় 40% যেখানে শিশু, তাদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে সরকারের টেকসই উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে শঙ্কা ইউনিসেফের। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর দাবি, প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে, তারপর ২০২১ থেকে ২০৪১ পর্যন্ত পার্সপেক্টিভ প্ল্যান সেখানেও নেওয়া হয়েছে, সেখানেও দিক নির্দেশনা দেওয়া আছে কীভাবে অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন করা যাবে জলবায়ু পরিবর্তনকে। জলবায়ু সংকটের প্রভাবের শিকার হবার উচ্চ ঝুঁকিতে থাকার তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৫তম। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। টিভিএস নিয়ে এলো বাংলাদেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি। এক ভার্চুয়াল অনুষ্ঠানে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মোটরসাইকেল গ্রাহকদের উপহার দিয়েছে টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশের পরিচালক জে একরাম হুসেইন। নতুন এই মোটরসাইকেল বাজারে বিক্রি হচ্ছে ১,৭৯,০০০ টাকায়। স্কুটারটি টিভিএস অটো বাংলাদেশের নির্দিষ্ট কিছু শোরুম ও ডিলার পয়েন্টে আকর্ষণীয় রেড ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। হ্রদ, পাহাড় আর মেঘের জেলা রাঙামাটি। ঋতুভেদে প্রকৃতির বদলানো রূপ দেখতে সারা বছর হাজার হাজার পর্যটকের সমাগম হয় এখানে। করোনা মহামারীর কারণে পর্যটন কেন্দ্র বন্ধ ছিল প্রায় ৫ মাস। দীর্ঘ নিষেধাজ্ঞার পর রাঙামাটিতে আসতে শুরু করেছেন পর্যটকরা। এতে আগের মতো পর্যটক আগমনে লোকসান কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। দীর্ঘ নিষেধাজ্ঞার পর হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে আসতে শুরু করেছেন পর্যটকরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রাণ ফিরতে শুরু করেছে পর্যটন কেন্দ্রগুলোতে। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক সহ সকল কেন্দ্রেই পদচারণা বাড়ছে। তবে ঘুরতে আসা পর্যটকদের কিছুটা বিপাকে ফেলেছে বৃষ্টি। সচল হয়ে উঠছে যন্ত্রচালিত নৌকাগুলো। বৃষ্টি উপেক্ষা করে হ্রদের জলে ঘুরে বেড়ান পর্যটকরা। কেউ একা, কেউ বা বন্ধুদের সাথে বা প্রিয়জনকে নিয়ে হ্রদের জলে করছেন কায়াকিং। একঘেয়েমি জীবন কাটিয়ে উঠে এখন একটু স্বাভাবিক হওয়ার জন্য আসছিলাম। খুব ভালো লাগতেছে। পাহাড়ি সমারোহ, দুই পাশটা অসাধারণ লাগছে। সবুজের ভিতরে ঝুলন্ত ব্রিজ দেখছি, তারপরে বোটে চড়ছি, অনেক সুন্দর লাগছে। খুব ভালো লাগলো। ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে ঘুরতে আসছি। তবে খোলার শুরুতেই আশানুরূপ পর্যটক না আসায় কিছুটা হতাশ টেক্সটাইল ব্যবসায়ীরা। প্রত্যাশা অনুযায়ী এখন একটু কম আশা করতেছে, আগামীতে আরো আসবে টুরিস্ট আসবে, আমরাও বেচা কিনা করবো। অতীতে যেগুলো ক্ষতি হয়েছে ওই ক্ষতিগুলো আমরা পোষায় নিব। তবে আশায় বুক বাঁধছেন বোট ও হোটেল মালিক সমিতির নেতারা। 8-10টা বোট ছাড়িয়ে গেছে আমাদের, তবে সামনের দিনে আশা করি আরো ভালো হবে। এবারে প্রচুর পর্যটক আসবে রাঙ্গামাটি। আমরা আশা করি আমাদের ক্ষতি যেটা হয়েছে এটা পোষায় নেওয়ার কিছুটা হলে পোষায় নেবে। এটা করোনাকালীন প্রায় 5 মাস বন্ধের সময় 30 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি রাঙ্গামাটির ব্যবসায়ীদের। সময় সংবাদ, রাঙ্গামাটি। দর্শনার্থীরা আসতে শুরু করেছেন উত্তরের সবচেয়ে বড় বিনোদন ও পিকনিক স্পট দিনাজপুরের স্বপ্নপুরীতে। এতে করোনায় বন্ধ থাকায় যে আর্থিক লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠার আশা করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। আকর্ষণীয় বিনোদন স্পট দিনাজপুরের স্বপ্নপুরী। প্রবেশ মুখেই আপনাকে স্বাগত জানাবে দুটি সাদা পরী। রয়েছে বিনোদন পিপাসুদের জন্য নৌকা ভ্রমণ, চিড়িয়াখানা, কেবল কার সহ বিভিন্ন রাইড। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়ায় দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। তবে সংখ্যা এখনো খুবই কম। করোনায় বন্দি দশা থেকে মুক্তি পেয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা খুশি। সবাই ঘরে বসে বোরিং ফিল করতেছিল, তো এই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার কারণে আমরা একটু ঘুরতে বের হইছি। পর্যটন কেন্দ্রগুলো খুলে দিছে,
তার জন্য আমরা অনেক খুশি। করোনায় বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার আশা করছেন। 2 বছর থেকে করোনাকালীন সময়টা অনেক কষ্টেই দিন পথ যাচ্ছে আমাদের। সামনের দিনগুলো হয়তো ঘোষণা অনুযায়ী লোকজন আসতে পারে। স্বপ্নপুরীর মালিকের আশা, আবারও দর্শনার্থীদের আগমনে স্বপ্নপুরী ফিরে পাবে প্রাণ চাঞ্চল্য। তিনি জানান, করোনায় বন্ধ থাকায় ক্ষতি হয়েছে 6 কোটি টাকা। বিনোদন কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই কারণে যে আমাদের ব্যবসাটা একবার একটা দিন চলে গেলে সেই দিনের কাবে আর জীবনে কখনো আর ঘুরে আসবে না। দিনাজপুর শহর থেকে 62 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার 150 একর জমির উপর ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উত্তরাঞ্চলে আউশ ধান ঘরে তোলা শুরু, কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষক, ভালো ফলনে সন্তোষ, পাটের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। এবং বৈশ্বিক তালিকায় 9 ধাপ পেছালো চট্টগ্রাম বন্দর, পণ্য ওঠানামায় রেকর্ড হলেও আন্তর্জাতিক পরিমাপে হয়নি লক্ষ্য অর্জন। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।